নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে জীববিজ্ঞান বিষয়ের ক্লাসটি করাবো। আশা করি তোমরা আমাদের যে প্রথম ক্লাসটি হয়েছে সেই ক্লাসটি বুঝতে পেরেছ এবং সেই বিষয়গুলো তোমরা অধ্যয়নের মধ্য দিয়ে তোমাদের এই বিষয় সম্পর্কে ভালো প্রস্তুতি সম্পন্ন করেছ। আমরা মূলত গত ক্লাসটিতে তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, অর্থাৎ অধ্যায়টির প্রথম ভাগটি নিয়ে আমরা প্রথম ক্লাসটিতে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা এই প্রথম অধ্যায়ের শেষ ভাগ অর্থাৎ বাকি অংশটুকু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই বই হাতে পেয়ে গেছো এবং তোমরা যথারীতি তোমাদের পড়াশোনায় মনোনিবেশ করেছো। তোমরা জানো যে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করাটা একটু ধৈর্য, সাহসিকতা, অধ্যবসায় এবং চেষ্টার বিষয়। তুমি যদি এই বিষয়গুলোকে একত্রিত করতে পারো, আমি নিশ্চিত তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তো আজকের ক্লাসটিতে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা ইতোমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা পড়াশোনা হয়েছে এবং তোমরা, আমি যদি ভুল না করে থাকি, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়েও এই বিষয়গুলো সম্পর্কে আংশিক ধারণা পেয়েছিলে। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা সেই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের ক্লাসটি। তো প্রথমে আসো, যে বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো জীবের শ্রেণীবিন্যাস মানে কি? জীবের শ্রেণীবিন্যাস মানে হচ্ছে, আমরা পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, এই অসংখ্য জীব সম্পর্কে বলা হয়ে থাকে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি এবং প্রায় 13 লক্ষ উদ্ভিদ প্রাণী প্রজাতি এই পর্যন্ত বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে, মানে বৈজ্ঞানিকভাবে তাদের নামকরণ বা আরও যারা শ্রেণীবিন্যাসকরণ ইত্যাদি বিষয় সম্পন্ন হয়েছে। এছাড়াও আরও অনেক প্রজাতি আছে যে সকল প্রজাতির নামকরণ করা এখনও সম্ভব হয়ে ওঠেনি অথবা শ্রেণীবিন্যাসকরণ সম্ভব হয়ে ওঠেনি। তাহলে বুঝতেই পারছো, সমগ্র পৃথিবীতে অসংখ্য রকমের জীব প্রজাতি রয়েছে এবং এই অসংখ্য রকমের জীব প্রজাতি সম্পর্কে কোনো একজন ব্যক্তির আলাদাভাবে সবগুলো জীব সম্পর্কে জানা, বোঝা বা গবেষণা করা সম্ভব নয়। কিন্তু তাদেরকে যদি আমরা একটি সুনির্দিষ্ট উপায়ে শ্রেণীবিন্যাসে বিন্যস্ত করি, তাহলে তাদেরকে জানা এবং বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে। তো এই তাদেরকে জানা, বোঝা এবং অধ্যয়ন করার জন্য যেন সহজ হয়, সেই সুবিধার্থে আমরা সমগ্র জীবজগৎকে একটি কতগুলো সুনির্দিষ্ট নিয়মে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করি। আর এই বিন্যস্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। ধরো একটা তোমার পড়ার টেবিলের উদাহরণ দিয়ে আমি বুঝাই। তোমার পড়ার টেবিলে অসংখ্য বই আছে। এই অসংখ্য বইকে তুমি যদি এলোমেলোভাবে রাখো, তাহলে তোমার কোনো একটি নির্ধারিত বই বা কোনো নির্দিষ্ট বই খুঁজে পেতে অনেক বেশি সময় এবং কষ্ট হবে, অথবা এটার একটা অনিশ্চয়তা আছে, অর্থাৎ তুমি এটা পেতেও পারো, নাও পেতে পারো, অথবা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনাটা
বলা যাচ্ছে না, মানে পাওয়াটা তোমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে উঠবে। কিন্তু তুমি যখনই তাদেরকে কতগুলো নির্দিষ্ট ফর্মুলায়, ধরো তুমি গল্পের বইগুলোকে আলাদা, কবিতার বইগুলোকে আলাদা, এভাবে নির্দিষ্ট কতগুলো ফর্মুলায় যদি তাদেরকে আলাদা আলাদা করো, তাহলে এই জীবগুলোকে জানা তোমার জন্য খুব, মানে এই বই, যে কোনো একটা নির্দিষ্ট বই খুঁজে বের করা তোমার জন্য খুব ইজি হবে। তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ে একটি বড় একটি লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে প্রায় 15,000-এর মতো বই আছে। এখন এখান থেকে যদি তুমি কোনো একটা নির্দিষ্ট বই খুঁজে বের করতে চাও, হ্যাঁ, ধরো হুমায়ুন আহমেদের একটি বই কাঠ পেন্সিল, পেন্সিলে আঁকা পরী, এই ধরনের একটা বই, অথবা কাঠ পেন্সিল এই ধরনের একটা বই তুমি খুঁজে বের করবে। এখন তোমার কিভাবে, যদি এলোমেলো থাকে, এই 15,000 বই থেকে তোমার খুঁজে বের করাটা, নির্দিষ্ট বইটা খুঁজে বের করা তোমার জন্য খুব কষ্ট হয়ে উঠবে। তো তুমি যদি এখানে যদি এই লাইব্রেরিতে যদি সুন্দরভাবে গুছানো থাকে, অর্থাৎ লেখকদের, হ্যাঁ, নামের সিরিয়ালটা যদি এরকম হয়, ক দিয়ে যার যেই লেখকের নাম, তার নামটা, তার বইগুলো আগে থাকবে। ধরো কবি কায়কোবাদ, তার বই আগে। খ দিয়ে যার নাম, তারপরে তার বই পরে। গ, এভাবে সিরিয়াল করলে আমরা যার বই চাচ্ছি তার সিরিয়ালে চলে গেলে তার বইগুলো আবার যদি বর্ণক্রমিক অনুসারে সাজানো থাকে, তাহলে আমাদের বইগুলো পেতে কোনো সমস্যাই হবে না। তাহলে এটাই হচ্ছে আসলে ক্লাসিফিকেশন। তাহলে সমগ্র জীবজগৎকে সুনির্দিষ্টভাবে এবং সুশৃঙ্খল নিয়মে বিন্যস্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। তো এই শ্রেণীবিন্যাস পৃথিবীতে অনেক বিজ্ঞানী অনেক সময় করেছেন। তার মধ্যে যিনি সর্বপ্রথম খুব ভালোভাবে সুনির্দিষ্ট সুন্দরভাবে গুছিয়ে শ্রেণীবিন্যাস অনেকেই করেছেন, হ্যাঁ, আমরা জানি। তো এর মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক বিজ্ঞানীর নাম আসে, যেমন মার্গিউলিস, হুইটেকার, ক্যারোলাস লিনিয়াস, জন রে, এপিডি ক্যান্ডল, এরকম আরও অনেক বিজ্ঞানীর নাম আসবে। তো এই বৈজ্ঞানিক নামকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে যিনি বেশি গবেষণা করেছেন তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি ছিলেন আপসালা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সুইডেনের একজন নাগরিক, সুইডিশ নাগরিক। সুইডেনের একটি বিশ্ববিদ্যালয় আপসালা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক ছিলেন। ঠিক আছে, তো তিনি মূলত একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, তো তিনি এই প্রকৃতি নিয়ে গবেষণা করতে করতে প্রকৃতির বিভিন্ন রূপ লাবণ্য বা নিগুড় তথ্য তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। তো আসো এবার শ্রেণীবিন্যাস। তোমাদের বইয়ে যেই শ্রেণীবিন্যাসটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সমগ্র জীবজগৎকে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার সর্বপ্রথম বিজ্ঞানী হুইটেকার 1969 সালে সমগ্র জীবজগৎকে তিনি 5টি রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গিউলিস এটাকে আরেকটু সংশোধন করে তিনি এই 5টি রাজ্যকে আবার 2টি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেন। একটি হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটি হচ্ছে ইউক্যারিওটা। তাহলে আমরা যদি একটু আমাদের মনে করিয়ে দেই যে সমগ্র জীবজগৎকে প্রথমে 2টি সুপার কিংডম, প্রোক্যারিওটা আর হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃতকোষী। মনে রাখতে হবে, প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী আর ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃতকোষী। তো প্রোক্যারিওটা শুধুমাত্র আদিকোষী রাজ্য একটি, সেটি হচ্ছে মনেরা, শুধুমাত্র মনেরা। ঠিক আছে, মনেরা। আর ইউক্যারিওটার যে সুপার কিংডমটি আছে সেটির রাজ্য 4টি। এটি তোমরা ক্লাস 6-এ 5 রাজ্যের শ্রেণীবিন্যাস নামে তোমরা পড়েছিলে। তাহলে এটা হচ্ছে মনেরা, এই রাজ্যের বাকি ইয়েগুলো হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, তারপর হচ্ছে প্ল্যান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এই রাজ্যগুলো এই জীবজগৎকে 2টি রাজ্য সুপার কিংডম, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, অর্থাৎ আদিকোষী এবং প্রকৃতকোষী। আর এই প্রোক্যারিওটার একটাই রাজ্য, সেটা হচ্ছে মনেরা, আর ইউক্যারিওটার 4টি রাজ্য, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো চলো আমরা
এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বৈশিষ্ট্য নিয়ে একটু আলোকপাত করি। প্রথমে আসো সুপার কিংডম 1 প্রোক্যারিওটা বলতে কি বোঝায়। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা মানে হচ্ছে, প্রোক্যারিওটা আমি আগেই বলেছি আদিকোষীয়, অর্থাৎ যেই সকল জীবের কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে যে সকল অঙ্গাণু থাকার দরকার, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় অলাস, ক্রোমাটিন তন্তু, এই সকল বিষয়গুলো ঠিকঠাকভাবে না থাকায় এই ধরনের কোষগুলোকে বলেই থাকি আমরা আদিকোষ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর ইউক্যারিওটা মানে হচ্ছে যেই সকল জীবের কোষগুলোর নিউক্লিয়াস সুগঠিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে যা যা থাকা দরকার তার সবই থাকে, সেই কোষগুলোকে আমরা বলি ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। ঠিক আছে, তো যাই হোক, এবার আসো মনেরা রাজ্য সম্পর্কে যদি আমরা কথা বলি। মনেরা রাজ্যের জীবগুলো হচ্ছে একেবারে এককোষী ফিলামেন্টাস এবং এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে হচ্ছে এগুলো একটার পর একটা এমনভাবে সাজানো থাকে, দেখতে অনেকটা পুঁতির মালার মতো মনে হয়, যেমন এরকম একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এইভাবে সুন্দর করে সাজানো থাকে। এই ধরনের এরা এককভাবে যেমন বাস করতে পারে, আবার দলবদ্ধভাবে অর্থাৎ কলোনিয়াল হয়েও বসবাস করতে পারে। এদের নিউক্লিয়াস আমি আগেই বলেছি, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। হ্যাঁ, এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরা বংশবৃদ্ধি করে থাকে। এরা সাধারণত কিছু আছে পরভোজী, আবার কিছু আছে স্বভোজী, সালোক সংশ্লেষণ করার মতো সক্ষমতা আছে কিছুদের মধ্যে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তারপর সুপার কিংডম 2-এর যেই রাজ্যগুলো প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া, তাদের সম্পর্কে একটু আমরা কথা বলবো। প্রথমে আসো প্রোটিস্টা এরা আমি আগেই বলছি যে যেহেতু এরা ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষ, তার মানে এদের নিউক্লিয়াস সুগঠিত এবং কোষীয় অন্যান্য উপাদান ঠিকভাবে আছে। এরা এককোষী বা বহুকোষী দুটোই হতে পারে। এরা এককভাবেও যেমন বসবাস করতে পারে, দলবদ্ধভাবেও বসবাস করতে পারে। এদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ বা অন্যান্য উপাদান এগুলো ঠিকঠাকভাবেই থাকে। তারপর হচ্ছে তাদের খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ, গ্রহণ এবং ফটোসিনথেটিক মানে হচ্ছে এরা কি বলে, এরা স্বভোজী, পরভোজী, মানে স্বভোজী সাধারণত এরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, ফটোসিনথেটিক যেহেতু। ঠিক আছে, এরপরে মাইটোসিস পদ্ধতিতে এরা কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে অযৌন প্রজনন ঘটে, অর্থাৎ অযৌন প্রজনন মানে হচ্ছে যে জনন প্রক্রিয়ায় পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের প্রত্যক্ষ মিলন ঘটে না, সেই জননকে আমরা বলে থাকি অযৌন জনন। এবং কনজুগেশনের মাধ্যমে, কনজুগেশন কথাটির মানে কি, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন, অর্থাৎ কার্যকারিতার দিক থেকে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে একই রকম দুইটা জনন কোষের মিলনকে আমরা বলি কনজুগেশন। অর্থাৎ গাঠনিক দিক থেকে একই রকম কিন্তু কার্যকারিতার দিক থেকে ভিন্ন রকম, এরকম দুটি জীবকোষের, এরকম দুটি জনন কোষের যে মিলন, সেই মিলনকে আমরা বলে থাকি, প্রক্রিয়াকে বলে থাকি কনজুগেশন। এদের মধ্যে কোনো ভ্রূণ ঘটিত হতে দেখা যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। ঠিক আছে, এবার আসো ফানজাই মানে হচ্ছে ছত্রাক। কেউ ফানজাই বলে, কেউ ফাঙ্গি বলে, কেউ ফানজি বলে, হ্যাঁ, কেউ ছত্রাক বলে, একই জিনিস। ঠিক আছে, এরা হচ্ছে পরভোজী। মনে রাখতে হবে এরা পরভোজী, এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। যেহেতু পরভোজী তাই এরা দেখা যায় মৃতভোজীও হয় অনেক ক্ষেত্রে, অর্থাৎ মৃত জীবদেহ থেকে খাবার গ্রহণ করে থাকে, আবার পরজীবিত হয় অর্থাৎ পরের দেহ থেকে খাবার গ্রহণ করে থাকে। এদের দেহে সূক্ষ্ম সুতার মতো এককোষী মাইসেলিয়াম থাকে। মাইসেলিয়াম হচ্ছে সুতার মতো এক ধরনের বিশেষ অংশ। এই হচ্ছে বিষয়। এদের নিউক্লিয়াস তো অবশ্যই সুগঠিত যেহেতু এরা প্রকৃত কোষী। এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, কাইটিন নামক এক ধরনের কোষপ্রাচীর দ্বারা উপাদান দ্বারা এদের কোষপ্রাচীর গঠিত। এরপর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি ঘটে। আমি আগেই বলেছি এরা পরভোজী প্রাণী, অর্থাৎ এরা নিজের খাবার নিজেরা কেন করতে পারে না, কারণ এদের মধ্যে প্লাস্টিড নেই। আমরা জানি প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, আর সেই ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ কী করে খাবার তৈরি করে। এখন যেহেতু এর মধ্যে প্লাস্টিডই নেই, তাহলে ক্লোরোফিল তৈরির তো প্রশ্নই আসে না, তাহলে খাবার তৈরিও করতে পারে না। এবার আমরা আমাদের রাজ্য 4 অর্থাৎ প্ল্যান্টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্ল্যান্টি কি? প্ল্যান্টি হচ্ছে সাধারণত উদ্ভিদকুলকেই বলা হচ্ছে এখানে প্ল্যান্টি,
অর্থাৎ তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কী কী? এরা স্বভোজী, অর্থাৎ এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। কেন পারে? কারণ তাদের মধ্যে প্লাস্টিড আছে। তারপরে তাদের যেহেতু প্লাস্টিড আছে তাহলে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। এদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র দেখা যায়, হ্যাঁ, পরিবহন টিস্যুতন্ত্র যেমন জাইলেম, ফ্লোয়েম এই ধরনের টিস্যু দেখা যায়। এরপরে এরা পৃথিবীর সব ধরনের পরিবেশেই মোটামুটি এদেরকে লক্ষ্য করা যায়, জলজ, স্থলজ, মরুজ সব ধরনের অবস্থাতেই এদের দেখা যায়। যৌন জনন অ্যানাইসোগেমাস, অর্থাৎ আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামেটের মিলন, অর্থাৎ আকারের দিক থেকেও দুটি গ্যামেটের মিলন ভিন্নতা আছে এবং শারীরবৃত্তীয় দিক থেকে দুটি গ্যামেটের পার্থক্য তো আছেই। এই ধরনের পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগেমাস। তো এই ধরনের গ্যামেটের মিলন হয় এদের মধ্যে। এরা আর্কিগোনিয়েট এবং অর্থাৎ আর্কিগোনিয়াম স্ত্রী জননাঙ্গ, অর্থাৎ এদের স্ত্রী জননাঙ্গটাকে আমরা বলে থাকি আর্কিগোনিয়াম। উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি গাছ, যে সকল গাছ আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। তারপর আসো আমরা আমাদের এই শ্রেণীবিন্যাসের যে রাজ্যটি, শেষ রাজ্যটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যানিমেলিয়া, অর্থাৎ প্রাণীজগৎ। হ্যাঁ, তো প্রাণীজগৎ হচ্ছে এদের বৈশিষ্ট্য কি? প্রাণীদের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকে, এদের নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ আমরা পরভোজী, কারণ আমাদের প্লাস্টিড নেই, হেটারোট্রফিক বা পরভোজী। এরপরে আমাদের জটিল টিস্যুতন্ত্র আমাদের মধ্যে দেখা যায়, তারপরে মাংস, পেশি এ ধরনের বিষয় দেখা যায়। তারপর আমরা যৌন জননের মাধ্যমে আমাদের বংশবৃদ্ধি হয় এবং আমাদের যৌন জনন যখন হয় তখন আমাদের ভ্রূণ, আমাদের ভ্রূণে এক ধরনের বিশেষ ধরনের স্তর দেখা যায়, যেটাকে বলা ভ্রূণীয় কোষস্তর, এই ধরনের দেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য। এইটার উদাহরণ কি? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আমি বলে রাখি যে এই জীবজগতের এই যে শ্রেণীবিন্যাসটি, এই শ্রেণীবিন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এখান থেকে ব্যাপক প্রশ্ন আসে, অর্থাৎ তোমরা এটি ভালোভাবে অধ্যয়ন করবে। যেমন একটি প্রশ্ন আসতে পারে, যেমন নীলাভ সবুজ শৈবাল কোন শ্রেণীর বলে তুমি, কোন রাজ্যের বলে তুমি অন্তর্ভুক্ত বলে তুমি মনে করো? তখন তোমাকে বৈশিষ্ট্যগুলো দিয়ে বোঝাতে হবে। পেনিসিলিয়াম কোন রাজ্যের? ছত্রাক। তাহলে পেনিসিলিয়াম কেন ছত্রাক রাজ্যের, তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। এবার আসো যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছে, অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের জেলাটাকে একটু মানে ধরো আমাদের অবস্থান কোথায়, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, বিভাগ ঢাকা, আমাদের জেলা নারায়ণগঞ্জ, তারপর থানা নারায়ণগঞ্জ সদর। তাহলে এভাবে যে কতগুলো ক্রমিক নির্দিষ্ট ভাগে ভাগে বিভক্ত করলাম, এরকম জীবের শ্রেণীবিন্যাস করতে গেলে এরকম বিভিন্ন ধাপ রয়েছে, যে ধাপগুলোকে বলা হয় টেক্সা বা টেক্সন। তো প্রথম ধাপটির নাম হচ্ছে কিংডম। প্রথম ধাপটির নাম হচ্ছে কি? কিংডম। কিংডম মানে হচ্ছে রাজ্য, কিংডম বা রাজ্য। ঠিক আছে, কিংডম বা রাজ্য। তারপরটা হচ্ছে ফাইলাম বা পর্ব। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস বা শ্রেণী। মনে রাখতে হবে, যদি এই ফাইলামকেও কখনো কখনো প্রয়োজনে, যদি ফাইলাম বড় হয়, সেটাকে বিস্তারিত আলোচনা করার জন্য এটাকে সাব ফাইলামে বিভক্ত করা হতে পারে। ক্লাসকে এরকম সাব ক্লাস এরকম। তারপর হচ্ছে অর্ডার, অর্থাৎ বর্গ। তারপর হচ্ছে ফ্যামিলি, অর্থ হচ্ছে গোত্র। তারপর হচ্ছে জেনাস, গণ, স্পিসিস, প্রজাতি। এই হচ্ছে বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এই কতগুলো তাদেরকে ট্যাক্সনে আমরা যে কোনো জীবের শ্রেণীবিন্যাস করে থাকি, কতগুলো ধাপে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। ঠিক আছে, তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। বোঝা যাচ্ছে? এই হচ্ছে বিষয়। তাহলে এই যে এখানে দেখো, কিংডম হচ্ছে সবচেয়ে বড় ধাপ, অর্থাৎ এটা যদি সেট হয়, এই সেটের অধীনে বাকি উপাদানগুলো রয়েছে। তাহলে এই যে একটা বড় সেটের অধীনে বাকি উপাদানগুলো রয়েছে, এগুলো হচ্ছে এই সেটের উপসেট। তাহলে এই প্রক্রিয়ায় যে শ্রেণীবিন্যাস করাটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি প্রক্রিয়া। নেস্টেড হায়ারার্কি প্রক্রিয়া। আচ্ছা, এবার আসো
আমরা মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে করা যায় সেই শ্রেণীবিন্যাসটা করব। শ্রেণীবিন্যাসে বা শ্রেণীবিন্যাস জগতে, প্রাণী জগতে আমাদের অবস্থানটা কোথায়, আমরা আমাদের অবস্থানটা একটু আলোচনা করব, যেটি তোমাদের বইয়ে দেয়া আছে। মেবি 11 নম্বর পৃষ্ঠায় এটি রয়েছে। আমাদের কিংডম কি? তা আমরা ইতিমধ্যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছি, সেখানে দেখেছি আমাদের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। যেহেতু আমরা প্রাণীদের কিংডম একটাই, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। হ্যাঁ, কারণ অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য যা আছে, অর্থাৎ আমরা কি করি, আমরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, আমাদের দেহে জটিল টিস্যুতন্ত্র রয়েছে, আমরা আমরা বিভিন্ন আরও যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখা যায়, কোষ প্রাচীর থাকান আমাদের কোষে, এই ধরনের বৈশিষ্ট্যগুলোই এখানকার বৈশিষ্ট্য অ্যানিমেলিয়া। তারপরে তোমরা ঠিক 8ম শ্রেণীর প্রথম অধ্যায়ে যখন শ্রেণীবিন্যাসে পড়েছো, সেখানে দেখেছো অ্যানিমেলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। 9টি পর্বে। সে পর্বগুলো কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। ঠিক আমাদের অবস্থান হচ্ছে এই করডাটা পর্বে। করডাটা অর্থাৎ এই যে 9টি পর্ব, তার মধ্যে 8টি পর্বই কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, আর বাকি যে করডাটা পর্বটি, এটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের একমাত্র পর্ব। তার মানে আমরা তো মানুষ, আমাদের মেরুদণ্ড রয়েছে, তাই আমরা এই করডাটা পর্বে অবস্থান করব। তাহলে আমাদের এইটার করডাটাতে রাখার কারণ হচ্ছে আমাদের মেরুদণ্ড রয়েছে এবং জীবনের কোনো একটা পর্যায়ে আমাদের নটকট থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে তোমরা 8ম শ্রেণীতে আরও পড়েছো, এই করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছিল, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিক্স, অস্ট্রিকথিক্স, কন্ড্রিকথিক্স, তারপর হচ্ছে তোমার উভচর, তারপর সরীসৃপ, পক্ষীকুল, তারপর স্তন্যপায়ী। যেহেতু আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নেই, মায়ের দুগ্ধ পান করে বড় হই, তাহলে এই কারণে আমাদের শ্রেণী হচ্ছে কি? ম্যামালিয়া বা স্তন্যপায়ী। ঠিক আছে, ম্যামালিয়া বা স্তন্যপায়ী। ঠিক আছে, ম্যামালিয়া বা স্তন্যপায়ী। কেন? কারণ আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নেই এবং মায়ের দুধ পান করে বড় হই। এবার আসো, আমাদের অর্ডার কি বা বর্গ কি? আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আঁকড়ে ধরার উপযোগী একটা বিশেষ ধরনের হাত আছে, ঘ্রাণ শক্তি আছে। ঠিক আছে, এই ধরনের বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে প্রাইমেট বর্গে আমাদের স্থান দেয়া হয়েছে। এবার আসো ফ্যামিলিটা কি? আমাদের ফ্যামিলির নাম হচ্ছে হুমিনিডে। ঠিক আছে, হুমিনিডে। আমাদের গোত্র হচ্ছে হুমিনিডে। কেন আমাদের গোত্র হুমিনিডে? কারণ আমাদের দেহটা গরিলা, শিম্পাঞ্জি, এদের দেহের সাথে আমাদের দেহের একটা সাদৃশ্য রয়েছে, তাই এই কারণে আমাদেরকে হুমিনিডে গোত্রে অবস্থান দেয়া হয়েছে। তারপর আমাদের গণ হচ্ছে হোমো। আমাদের গণ কি? হোমো। ঠিক আছে, গণটা হচ্ছে হোমো। কেন হোমো? কারণ আমাদের দেহের তুলনায় মস্তিষ্কের আনুপাতিক হাড়টা বড় এবং আমরা খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারি। এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য, আমরা খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারি, এটা হচ্ছে মূল কথা। তারপর আমাদের প্রজাতি কি? প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্স হওয়ার কারণ কি, বা এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই হোমোগণের মধ্যে সবচেয়ে উন্নত মস্তিষ্ক আমাদের রয়েছে, সবচেয়ে উন্নত বুদ্ধিবৃত্তিকভাবে আমরা সবচেয়ে বেশি উন্নত হওয়ার কারণে আমাদেরকে আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্স হয়েছে। ঠিক আছে, এছাড়া আমাদের আমাদের যে প্রজাতি আছে, আমরা বুদ্ধিবৃত্তিকভাবে অনেক বেশি উন্নত, এইসব কারণে আমাদেরকে হোমোসেপিয়েন্স প্রজাতিতে রাখা হয়েছে। তাইলে আমাদের মানুষের কিংডম হচ্ছে কি? অ্যানিমেলিয়া।
কারণ আমরা মানুষ প্রাণী। এরপর হচ্ছে আমাদের পর্ব কর্ডাটা, কারণ আমাদের মেরুদণ্ড বা নটকট আছে। ক্লাস শ্রেণী ম্যামালিয়া, কারণ আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নেই এবং দুধ পান করি। আমাদের বর্গ প্রাইমেট, কারণ হচ্ছে আমাদের হাত আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে। ফ্যামিলি হোমিনিডে, কারণ আমাদের শিম্পাঞ্জি গরিলার সাথে আমাদের দেহের মিল রয়েছে। জেনাস হোমো, কারণ আমরা খারাপ দুই পায়ে হাঁটতে পারি। আর সেপিয়েন্স স্পেসিস হোমোসেপিয়েন্স, কারণ হচ্ছে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে অন্যান্য হোমোগণের প্রাণীর চেয়ে সবচেয়ে বেশি উন্নত এই কারণে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের শ্রেণীবিন্যাস। এবার আসো আজকের অধ্যায়ের সবচেয়ে শেষ টপিকটি, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ। বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ, অর্থাৎ বৈজ্ঞানিক নাম হচ্ছে পৃথিবীতে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়, ঠিক আছে। তো এই বা কোনো জীবকে বিভিন্ন এক এক দেশে এক এক নামে ডাকা হয়। ধরো আমাদের দেশে মরিচকে মরিচ বলে, অন্য দেশে নাগা বলে, অন্য দেশে চিলি বলে, অন্য দেশে পাপরিকা বলে, এক এক দেশে এক এক নামে ডাকা হয়। কিন্তু এটার যদি একটা বৈজ্ঞানিক উপায়ে সৃষ্ট একটা নাম থাকে, তাহলে পৃথিবীর সর্বমহলে এই নামটি গ্রহণযোগ্য এবং সমাদৃত হবে এবং খুবই ইউজেবল হবে। এই কারণে বৈজ্ঞানিক উপায়ে কতগুলো নিয়ম নীতির সাহায্যে কিছু নামকরণ করা হয়। এই নামগুলোকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। দ্বিপদ নামকরণ কথারও একটা অর্থ আছে, কারণ হচ্ছে আমাদের এই বৈজ্ঞানিক নামগুলোর প্রত্যেকটা দুইটি পদ থাকবে। যেমন মানুষের যেমন এরকম নাম হয় সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, রহমত মিয়া, তপন সাহা। এই যে নামের দুইটি অংশ, দুইটি পার্ট, এই দুইটি পদ থাকে। এরকম এই নামের দুইটি অংশ থাকবে, দুইটি পদ থাকবে। এই কারণে দুই পদের সমন্বয়ে যে নামগুলো, এই কারণে এদের নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। এখন দ্বিপদ নামকরণের জন্য তাদের এই নামগুলো দিলে তো আর হবে না, যে যেখান থেকে দিয়ে দিলে তো আর হবে না, এগুলোর কিছু বৈধতার প্রয়োজন আছে। তো এই বৈধতা নিতে হবে কার কাছ থেকে? কতগুলো নির্দিষ্ট সংগঠন আছে, যেমন ICBN এবং ICZN। ICBN, ICZN। ICBN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর ICZN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, ঠিক আছে। এই দুটি সংগঠন থেকে আমাদের বৈজ্ঞানিক নামের স্বীকৃতি অর্জন করতে হবে, তাহলেই আমরা বৈজ্ঞানিক নামটা সবার কাছে গৃহীত হবে, আদারওয়াইজ গৃহীত হবে না। এখন এই বৈজ্ঞানিক নামের নিয়মগুলো কি? বৈজ্ঞানিক নামটা অবশ্যই দুইটা পদের সমন্বয় হতে হবে। প্রথম পদটিকে বলা হয় গণ, পরের পদটিকে বলা হয় প্রজাতি। যেমন আমি মানুষের বৈজ্ঞানিক নামটাই লিখি, হোমো সেপিয়েন্স। তাহলে প্রথমটা হচ্ছে গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। এই গণ আর প্রজাতির মধ্যে একটা কি থাকবে? আলাদা একটা স্পেস থাকবে, একটু খালি জায়গা থাকবে। শুধু গণর প্রথম অক্ষরটাই ক্যাপিটাল লেটার হবে, বাকি সব স্মল লেটার হবে। তারপর হচ্ছে গণ এবং প্রজাতি যখন আমরা এই কোনো বৈজ্ঞানিক নাম হাতে লিখব, হাতে লেখার ক্ষেত্রে আমরা তাদের নিচে আলাদা আলাদা দাগ দিব। আর যখন আমরা কম্পিউটারে টাইপ করব, প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা ইটালিক হরফে লিখব, অর্থাৎ ডান দিকে কিছুটা বাঁকানো এই ধরনের একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা ইউজ করব, ঠিক আছে। তখন আর হাত নিচে দাগ দেওয়ার কোনো আবশ্যকতা নেই। তারপরে এই প্রত্যেকটা নামই হবে ল্যাটিন ভাষা থেকে গৃহীত। ল্যাটিন ভাষা থেকে গৃহীত এই দুইটি এই নামের যেই পদগুলো আছে এগুলি, ঠিক আছে। এই হচ্ছে বিষয় নামের, এবং নামগুলো অবশ্যই ইউনিক হতে হবে, অন্যান্য নাম থেকে, অন্য কোনো জীবের বৈজ্ঞানিক নাম থেকে আলাদা হতে হবে নিশ্চয়ই, ঠিক আছে। এরপর যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, দিয়েছেন, তার নামের প্রথম অক্ষরটা দিতে হবে। যেমন ক্যারোলাস লিনিয়াস যেহেতু প্রথম অক্ষর দিয়েছেন, এই নামটা দিয়েছেন, তাই তার নামের প্রথম অক্ষরটা এখানে দিতে হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। মানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এভাবে দিলেই হবে, ঠিক আছে। তাহলে বুঝে যাবে যে এটা ক্যারোলাস লিনিয়াস প্রদান করেছেন, এটা আবশ্যক কিছু না। এই হচ্ছে বিষয়। তাহলে এই হচ্ছে বৈজ্ঞানিক নামের নীতিমালাগুলো। এই নীতিমালাগুলো খুব ভালো করে পড়বে, কারণ এগুলো পরীক্ষাতে প্রায়শই আসে। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে কিছু বৈজ্ঞানিক নাম আছে। এই বৈজ্ঞানিক নামগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এখানে আর কোনো উপায় নেই। এগুলো বানান সহ যেভাবে, এবং বৈজ্ঞানিক নামের যে ফর্মুলা, নিয়ম, এই নিয়ম মেনটেন করে তোমাকে এগুলো লিখতে হবে। যেমন ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা, ব্যাঙের বৈজ্ঞানিক নাম ডুটাফ্রাইনাস মেলানোস্টিকটাস। এখানে বুফো মেলানোস্টিকটাস দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এটা আগে ছিল, এখনও বর্তমানে ডুটাফ্রাইনাস মেলানোস্টিকটাস। যেমন তারপরে
শাপলার বৈজ্ঞানিক নাম নিমফা আইয়া নৌচালি, তারপর হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনুয়া লুসা ইলিশা। হ্যাঁ, এখন কোনো কোনো ক্ষেত্রে পূর্বের এটা নাম ছিল হিলসা ইলিশা, কিন্তু এখন নামটা চেঞ্জ হয়েছে টেনুয়া লুসা ইলিশা। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, জবার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এরকম অসংখ্য বৈজ্ঞানিক নাম আছে, শিখার শেষ নাই। চেষ্টা করবে তোমরা বেশি বেশি শিখতে। এই হচ্ছে কথা। আশা করি তোমরা আমাদের এই দুটো ক্লাসের মাধ্যমে তোমরা এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো সবগুলো বিষয় বুঝতে পেরেছো। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে নক করবে, আই উইল হেল্প ইউ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো করো এবং নিয়মিত পড়াশোনায় মনোনিবেশ করো। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে রুটিন করে পড়াশোনা করো। হোপফুলি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্ট বিজ্ঞান বিভাগ থেকে ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন, ঠিক আছে, এবং বুঝে পড়তে হবে। এই হচ্ছে কথা। তাহলে সবাই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।